আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নয়াদিল্লির ব্যাখ্যা মানছে না বাংলাদেশ, সম্পূর্ণ প্রত্যাখ্যান। সন্ত্রাসীদের টার্গেট জামায়াত আমির, নিরাপত্তা চাইছে দলটি। দেশজুড়ে নির্বাচন কমিশনের জরুরি নির্দেশনা জারি। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ, বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক। 2000 পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান। শহীদ ওসমান হাদী হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা নেওয়ার আহ্বান। ওসমান হাদীর ঘটনায় যে আহ্বান জাতিসংঘ মহাসচিবের। আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালীতে বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নয়াদিল্লির ব্যাখ্যা মানছে না বাংলাদেশ, সম্পূর্ণ প্রত্যাখ্যান। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়ে প্রেস নোট দিয়েছে সেটি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। ঢাকার প্রশ্ন, কূটনৈতিক এলাকার এত ভেতরে কিভাবে বিক্ষোভকারীরা এলো তা বড় প্রশ্ন। রবিবার এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনায় ভারতের দেওয়া প্রেস নোট পুরোপুরি প্রত্যাখ্যান করছে ঢাকা। কূটনৈতিক এলাকার এত ভেতরে কিভাবে বিক্ষোভকারীরা এলো তা বড় প্রশ্ন। বাংলাদেশ হাই কমিশনারের বাসভবনে হামলার যে চেষ্টা, এতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। প্রয়োজনে ভারতে ঢাকার মিশন ছোট করারও ইঙ্গিত দিয়েছেন তৌহিদ হোসেন। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভের খবর নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ঘটনাটি নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। রণধীর জয়সওয়াল জানান, শনিবার প্রায় 20 থেকে 25 জন তরুণ বাংলাদেশ হাই কমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন এবং বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তোলেন। তবে কোনো সময় হাই কমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তাজনিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। ভারতের সরকারি মুখপাত্র বলেন, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সংক্রান্ত দৃশ্যমান প্রমাণ জনসম্মুখে উপলব্ধ রয়েছে। রণধীর জয়সওয়াল জানান, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত সব বিদেশি মিশন ও কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের চলমান পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে উল্লেখ করে জয়সওয়াল বলেন, ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারতের গভীর উদ্বেগ তাদের জানানো হয়েছে। পাশাপাশি দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানানো হয়েছে। সন্ত্রাসীদের টার্গেট জামায়াত আমির, নিরাপত্তা চাইছে দলটি। বাংলাদেশ জামায়াতে ইসলামী দল জানিয়ে দিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দলের আমির ডক্টর শফিকুর রহমানের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। জামায়াতের অফিস সেক্রেটারি আফম আব্দুস সাত্তারের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সময়ে জামায়াত নেতৃবৃন্দ রাজনৈতিক কারণে অমানবিক নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগ সম্পর্কিত সন্ত্রাসীদের হামলার শিকার হওয়ার কারণে দলের প্রধান ডক্টর শফিকুর রহমানের নিরাপত্তা আরও জরুরি হয়ে উঠেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন নির্বাচনে রাজনৈতিক অপতৎপরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই ডক্টর শফিকুর রহমানের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগ এবং তার বাসভবনে পোশাকধারী সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েন করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন জানানো হয়েছে। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের সময় দেশব্যাপী দলীয় কার্যক্রম ও জনসভায় অংশগ্রহণের কারণে এই নিরাপত্তা ব্যবস্থা বিশেষ গুরুত্ব বহন করছে। দেশজুড়ে নির্বাচন কমিশনের জরুরি নির্দেশনা জারি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই তথ্য নিশ্চিত করেন। নির্বাচন কমিশনার জানান, অপরাধী ও বিশৃঙ্খলাকারীদের দমনে বর্তমানে দেশব্যাপী যে অভিযান চলছে তা আরও জোরদার করা হবে। এই অভিযানের ফলাফল ও অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দেশবাসীকে তথ্য জানানো হবে। বর্তমান অভিযানের ধারাবাহিকতায় প্রতিদিন গড়ে প্রায় 2000 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে দুপুর 2টা 50 মিনিটে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ, বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার ভোর আনুমানিক 4:30টার দিকে 51 বিজিবি রংপুর ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, সীমান্ত পিলার DAMP 1/7S এর নিকটবর্তী ডাঙ্গাপাড়া এলাকায় ভারতীয় গরু ধাওয়া করার সময় 174 অর্জুন বিএসএফ ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ শূন্য লাইন অতিক্রম করে প্রায় 200 গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় আঙ্গরপোতা বিওপির দায়িত্বে থাকা বিজিবির একটি টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তল্লাশি চালিয়ে আটককৃত বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, 2 রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিজিবি আরও জানায়, ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে। আটক বিএসএফ সদস্যকে কেন্দ্র করে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 2000 পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান। 17 বছরের বেশি সময় পর আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 2000 সদস্য তার নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। এছাড়া বিএনপির নিজস্ব ব্যবস্থায় দলের চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের মাধ্যমে সমন্বিত নিরাপত্তা পাবেন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল ও গুলশান এভিনিউর বাসভবন পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বাসা, অফিস এলাকা ও চলাচলের পথ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে। পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে এরই মধ্যে পুলিশের মহাপরিদর্শক সহ গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রাথমিকভাবে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত নির্দেশনা এখনো ঠিক হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশেষ ব্যক্তি হিসেবে তারেক রহমানের নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তবে সার্বিক নিরাপত্তার মূল দায়িত্বে থাকছেন বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স। তারা পুলিশ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিরাপত্তার বিষয়ে কাজ করছেন। বিএনপির সূত্র জানায়, গুলশান অ্যাভিনিউয়ের বাড়িটি তারেক রহমানের জন্য প্রায় প্রস্তুত। কোনো কারণে সেটি পুরোপুরি প্রস্তুত না হলে তিনি পাশে মা খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজায় উঠবেন। গুলশানের 86 নম্বর রোডে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকেই তিনি দলীয় কার্যক্রম পরিচালনা করবেন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা ও তারেক রহমানের বাসভবন দেয়াল ঘেঁষা হওয়ায় দুটি বাসা ও তার অফিসকে একই নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হচ্ছে। বিশেষ করে বাসা ও অফিসের মধ্যকার দূরত্ব এবং চলাচলের পথকে নিরাপত্তা পরিকল্পনার গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, 23শে ডিসেম্বর মধ্যরাত থেকে পুলিশের পাহারা শুরু হতে পারে। গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকে ও পোশাকধারী পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার দিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 300 ফিট হয়ে এভারকেয়ার হাসপাতাল এবং গুলশান অ্যাভিনিউর বাসভবন পর্যন্ত পুলিশ ও বিভিন্ন সংস্থার প্রায় 2000 সদস্য মোতায়েন করা হবে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত প্রতিটি থানা এলাকায় পুলিশি নিরাপত্তা থাকবে। সঙ্গে থাকবে পুলিশের স্পেশাল এসকর্ট। এছাড়া বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশি চেকপোস্ট রাখা হবে। শহীদ ওসমান হাদী হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা নেওয়ার আহ্বান গোলাম পরোয়ারের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের পর তদন্তের অগ্রগতি ও খুনিদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রবিবার সকালে রাজধানীর মগবাজারে শহীদ ওসমান হাদীর মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এই প্রশ্ন তোলেন তিনি। এ সময় তিনি শহীদ হাদী হত্যা তদন্তে জাতিসংঘের সহায়তা নেওয়ার আহ্বান জানান। গোলাম পরোয়ার বলেন, শহীদ ওসমান হাদীর খুনির বিচারের ব্যাপারে সরকারের নীরবতা কেন? খুনিদের পালিয়ে যাওয়ার ব্যাপারে গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিস্টরা হয়তো সেটাই চেয়েছে। খুনিদের গ্রেপ্তারের ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, না হলে জনগণ এটাই বিশ্বাস করবে সরকার সব জেনেও সেটা মেনে নিচ্ছে। যার জন্যই হোক, সেটা গোয়েন্দা সংস্থার লোক হলেও দ্রুতই ব্যবস্থা নিতে হবে। শহীদ শরীফ ওসমান হাদী যা চাইতেন সেটা যারা চায় না তারাই তাকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। খুনের তদন্তে প্রয়োজনে জাতিসংঘের কারিগরি সহায়তা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টদের পুনর্বাসন কেউ করতে চাইলে জনগণ ছেড়ে দেবে না। যারাই জড়িত তাদের নাম প্রকাশ করুন।
ওসমান হাদির ঘটনায় যে আহ্বান জাতিসংঘ মহাসচিবের। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, হাদির হত্যায় জাতিসংঘ মহাসচিব নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মহাসচিব শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে সহিংসতা থেকে বিরত থাকার, উত্তেজনা হ্রাস করার এবং সর্বাধিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালীতে বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের হামলা। নোয়াখালীর হাতিয়া উপজেলায় মারামারি মামলার এক আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 4 নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ভৈরব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, চরকিং ইউনিয়নের বীজ বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত 13 ডিসেম্বর রাত 8টার দিকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বাড়িকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের সহ 13 জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় একটি মামলা করা হয়। স্থানীয়দের দাবি, শনিবার সন্ধ্যায় ওই মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ ঘটনাস্থলে গেলে তদন্ত শেষে পুলিশ চলে যাওয়ার পর আবু তাহেরের অনুসারীরা ভৈরব বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে হামলা চালায় এবং ভাঙচুর করে।